জি স্যার। আমাদের ক্লাস তো আগামীকালকে থেকে তো মনে হচ্ছে না আর কোনো ক্লাস হবে। আগামীকাল থেকে আমাদের স্টাডি ডে এবং 20 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, নাকি? জি স্যার। আচ্ছা, আমার সাবজেক্টের পরীক্ষাটা কবে? 29 তারিখ। আমার সাবজেক্টের পরীক্ষাটা মনে হয় একটু ভালো করে চেক করো। গুগল ফর্মের পরীক্ষাটা একদিন আর ভাইবাটা আরেকদিন। জি স্যার, গুগল ফর্মের পরীক্ষাটা হচ্ছে স্যার 20 তারিখ আর ভাইবা হচ্ছে স্যার 29 তারিখ। এক্সেলেন্ট। গুগল ফর্মের পরীক্ষাটা হয়ে যাচ্ছে 20 তারিখ, ভাইবার জন্য আমরা সময় পাবো আরো 8-9 দিন, 29 তারিখ। ভেরি গুড। আচ্ছা, তো আজকে আসলে বেসিক্যালি তেমন কিছু আলোচনা নাই। একটা সিটি পরীক্ষা আছে, 20 মিনিটের মতো সময় লাগবে। খুব সহজ প্রশ্ন, একদম স্ট্রেট ফরওয়ার্ড। চাই সবাই 15-তে 15 নিয়ে বাসায় চলে যাবে। আমরা 10টা 15 থেকে পরীক্ষাটা শুরু করবো। সালামি দিব যদি কেউ সালাম করে নিয়ে যায়, ঠিক আছে? প্রশ্ন সহজ, প্রশ্ন খুব সহজ, খালি লিখতে হবে। বন্ধুর দিকে তাকালি এখানে নেগেটিভ হয়ে যাবে। সোজা প্রশ্ন, একটু বুঝে শুনে অ্যান্সার করলে ফুল মার্কস। এখানে 11টা অবজেক্টিভ আছে, 11টা অবজেক্টিভ আছে, আর একটা 4 মার্কের কোশ্চেন আছে। অত্যন্ত সহজ, এখানে কোনো কিছু আঁকা আঁকি করা লাগবে না। জাস্ট ওই গুগল ফর্মে যে টেক্সটের জায়গা ওখানে কিছু লিখতে হবে। মোটামুটি কিওয়ার্ড গুলো ঠিকঠাক থাকলে ওখানে মার্কস পাওয়া যাবে। অবজেক্টিভ গুলো একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। অবজেক্টিভ গুলোর মধ্যে যেমন মাল্টিপল চয়েস আছে, অর্থাৎ 4টার মধ্যে একটা কারেক্ট, এমনও আছে। আবার ওই বহুপদী নির্বাচনীয় আছে, অর্থাৎ একাধিক প্রশ্ন কারেক্ট, একাধিক অপশন কারেক্ট, সবগুলো কারেক্ট টিক দিতে হবে, এমন একটা অবস্থাও আছে। ওইটা একটু বুঝে শুনে টিক দিবা। এই হলে আমাদের 3টা সিটি শেষ হয়ে যাবে। আমার থেকে তোমরা কিছু মার্কস পাবে, যেমন কি কি মার্কস এখন পর্যন্ত দেই নেই। প্রেজেন্টেশনের মার্কসটা দেইনি, ফেরত দেইনি। আর অ্যাসাইনমেন্টের মার্কসটা মনে হয় ফেরত দেইনি, নাকি? 5 মার্কের। আর কোনো বিষয় আছে কিনা একটু যদি কেউ এনশিওর করতো। প্রেজেন্টেশনের 5, অ্যাসাইনমেন্টের 5, এ বাদে আর কোনো কিছু কি তোমাদের জানা বাকি আছে আমার থেকে? জি না স্যার। আচ্ছা, তো ওই দুটো মার্কস স্যার সিটি 2 এর মার্ক অ্যাটেন্ডেন্স আমি বলি। অ্যাটেন্ডেন্স যদি, অ্যাটেন্ডেন্সের 2টা ক্যাটাগরি। একটা হচ্ছে স্যার আমার কি পরীক্ষা দেওয়ার মতো অ্যাটেন্ডেন্স আছে কিনা। আমার মনে হয় এমন কেউ নাই যার অ্যাটেন্ডেন্স পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নাই। মোটামুটি 75% বা 80%-এর উপরে যাদের অ্যাটেন্ডেন্স থাকবে সবাই অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস পেয়ে যাবে। ওইটা নিয়ে টেনশনের কোনো বিষয় নেই, ঠিক আছে? ওইটা 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 স্যারের কাছেই থাকবে মার্কস। আর ওইটা জানানোর দরকার নেই, আমরা জানি আমরা কিরকম পরিমাণ ক্লাস করেছি, ওইটা ধরেই আমরা এই মার্কসটা নিজেরা ক্যালকুলেট করে নিব, অ্যাটেন্ডেন্সের মার্কস। সিটির মার্কস 3টাই আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ 20 তারিখের মধ্যে। অর্থাৎ আজকে যে পরীক্ষাটা দিব সেটার মার্কস ইনশাল্লাহ কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে প্রেজেন্টেশন এবং আমাদের যে ক্লাস যে অ্যাসাইনমেন্টটা, এই দুটোর মার্কস ইনশাল্লাহ 20 তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। না পারলেও অ্যাটলিস্ট একটা দিয়ে দিব, আর একটা ভাইবার আগে আমরা অবশ্যই জেনে যাব। সো মোটামুটি ফাইনালের আগে আমরা যেন বাকি 60 মার্কসের ব্যাপারে ইনফরমেশন পাই, সেই ব্যবস্থা করা হবে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে সবার কিরকম, কি অবস্থা? ঈদের ছুটি কেমন কাটলো এবং পড়াশোনা কেমন হলো এর মধ্যে? স্যার ঈদের ছুটি কি, ঘর থেকে তো বেরই হতে পারলাম বাসায়। স্যার আপনি বললেন আপনাকে সে সালামি করে গেলে সালামি দিবেন, আমি আসবো স্যার। সালামি কি উত্তরায় নাকি? ফেরদৌস্ত উত্তরায়? জি স্যার, আপনি তো জানেন কষাইবাড়ি মোল্লার ট্যাগ আপনার বাসার পাশে। আসবা, সমস্যা কি? এসে আমাকে একটা ফোন দিবা, ঠিক আছে? স্যার চা খাওয়ার জন্য খুব উদ্গ্রীব। আসবা, চা খাবো, আড্ডা দিব, সালামি পাইলে সালামি, এটা তো বোনাস। ঠিক আছে, উত্তরা যারা থাকে তাদেরকে তো ইনভাইটেশন, মোস্ট 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 ওয়েলকাম। যদি কষাইবাড়ি থেকে আসো। আমি গিয়েছিলাম এর মধ্যে একবার এয়ারপোর্টের ওদিকে একটা কাজে এর মধ্যে, কিন্তু ঈদের মধ্যে আসলে খুব একটা বের হইনি। যতটুকু সম্ভব সেফ থাকারই ট্রাই করতেছি এখন পর্যন্ত। আমার প্যারেন্টসটা ভ্যাকসিনেটেড হয়েছেন, কিন্তু আমি নিজে ভ্যাকসিন পাইনি। আমার ফ্যামিলিতে আরো 3জন আছে যারা ভ্যাকসিন পাইনি। এই কারণে আমরা খুবই সেফটি মেনটেন করে থাকার চেষ্টা করতেছি আর কি। কতটুকু থাকা যাবে সেটা তো আল্লাহ ভালো জানেন। তোমাদের জন্য সেম কারণ এখনকার সময়টা ক্রিটিক্যাল, তো
কেউ বাসা থেকে বের হইও না দরকার না হইলে। ফাইনালের জন্য কি লাগবে সেটা বলি। একটা খাতা, ফ্রেশ একটা খাতা কিনে রাখবা, 2টা কলম কিনে রাখবা। কেন কিনে রাখবা? সবগুলো পরীক্ষাতেই অল্প বিস্তর আঁকা আঁকির বা ওই যে ফাইল আপলোডের ব্যাপার স্যাপার আছে না, সবগুলো পরীক্ষায় অল্প কিছু থাকার কথা। আমারটাতে তো আছে। জি স্যার, সবগুলোতেই আছে। একটা ফ্রেশ খাতা রাখবা, ফ্রেশ খাতা মার্জিন করা থাকবে। আর কলম রাখবা, পেন্সিল রাখবা। স্যার কটা থাকবে স্যার ফাইল আপলোড স্যার ফাইনালে? ফাইল আপলোড এটা রিভিল করে দিলে তো ভালো হয় না, বাট আমার সাবজেক্টের ব্যাপারে যদি বলি, আমার সাবজেক্টে ফাইল আপলোডের পরিমাণটা একটু বেশি। কারণ আছে। কারণটা কি? অন্য কোন সাবজেক্টে তো এত গ্রাফ আঁকা আঁকির ব্যাপার নাই, আমারটাতে একটু ছবি আঁকার ব্যাপার স্যাপার আছে। ফাইল আপলোড করার সুযোগ না দিলে বরং স্টুডেন্টদের জন্য বিপদ। ফাইল আপলোডের ক্ষেত্রে বলে রাখি, যদি এমন হয়, আমি আগেই বলেছি, ফর এক্সাম্পল 7টা প্রশ্ন আসলো, এর মধ্যে 5টা প্রশ্নেই ফাইল আপলোড করতে হবে। তুমি যদি 5টা ডিফারেন্ট পিডিএফ তৈরি করে 5টা প্রশ্নে আলাদা আলাদা ভাবে ফাইল আপলোড করো, সেটাও নিব, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করো স্যার এটা কঠিন হয়ে যাচ্ছে, এতগুলো পিডিএফ বানানো, প্রত্যেকটা জায়গায় জায়গায় বসানো, পরীক্ষার টেনশন এগুলো মাথায় থাকে না, তাহলে সোজা করে দেই, একটাই পিডিএফ বানাও। অর্থাৎ তুমি তো একটা এই যে ফ্রেশ খাতায় পরীক্ষা দেওয়া শুরু করছো, মনে করো 7টা প্রশ্নের মধ্যে বা মনে করো 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হচ্ছে ফাইল আপলোড। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ফাইল আপলোড। 2 আর 4 হচ্ছে গুগল ফর্মে লিখতে হবে, তোমরা লিখে ফেলছো অলরেডি। এবার খাতা কলম নিয়ে বসো, 1, 3, 5 অ্যান্সার করবা, খাতায় লেখো। প্রত্যেকটা মনে করো 2 পৃষ্ঠা লাগলো, টোটাল 6 পৃষ্ঠা তুমি খাতায় লিখছো স্পষ্টভাবে সুন্দর করে। এবার তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলবো, 6টা পেজের ছবি তুলবা ফ্রেশ করে। 6টা পেজের ছবি দিয়ে তুমি একটাই পিডিএফ বানাও। একটাই পিডিএফ বানিয়ে তুমি ওই 3টা জায়গায় তো ফাইল আপলোডের অপশন আছে, কোশ্চেন নাম্বার 1-এও আপলোড করতে পারবা, 3-এও পারবা, 5-এও পারবা, যে কোনো একটা আপলোড করে দাও। কোশ্চেন নাম্বার 1-এ আপলোড করলাম, 3 আর 5 মনে করো ফাঁকা থাকলো, কোনো সমস্যা নাই। স্যার যখন দেখবো কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে ফাইলটা ওপেন করে যদি দেখি ওইটার মধ্যে যে পিডিএফ আছে ওটাতে 1, 3, 5 সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, স্যার সবগুলোই ওইখান থেকে দেখে মার্কস বসাই দিব। এটা নিয়ে কারো কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো দরকারও নাই। একাধিক ফাইল থাকলেও তুমি একটা ফাইল জমা দিতে পারো আমার কোর্সের ক্ষেত্রে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার, এটা স্যার অনেক সুবিধা হলো আমাদের জন্য। এটা আমার সবসময়ের জন্য, এবং এই এই সুন্দর বুদ্ধিটা আমি তোমাদের থেকেই শিখছি, আমি নিজেও জানতাম না। মিড পরীক্ষায় দুই একজন স্টুডেন্ট এই কাজ করছে অলরেডি। তারা একই 2টা কোশ্চেন ছিল হয়তো ফাইল আপলোড, তারা একটা পিডিএফ বানিয়ে একটা কোশ্চেন আপলোড করেছে। দেখতে গিয়ে আমি দেখলাম যে 2টো অ্যান্সার আছে, বুঝলাম যে সে সময়ের অভাবে হয়তো দিতে পারেনি, তখন আমি বসাই দিছি মার্কস যেটা হয় সেটা। সো এটা খুব ভালো, স্টুডেন্টদের জন্য ভালো, আমাদের জন্য একটু কষ্ট হবে দেখে দেখে মার্কস গুলো বসানো, বাট তারপরেও একাধিক ফাইল আপলোড করার ঝামেলা থেকে স্টুডেন্টরা বাঁচতে পারে, কোনো সমস্যা নেই। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, নো প্রবলেম। আর স্যার মিডে তো আমাদের টাইম নিয়ে প্রচুর সমস্যা হয়েছিল, এত অল্প টাইমের ভিতর আমরা লিখে শেষ করতে পারছিলাম না। খাতায় যেহেতু বেশিরভাগ প্রশ্নই এবার খাতায় লেখার, এবং একবারই তোমাকে কম্পাইল করতে হবে খাতার ছবি, প্রশ্ন কিন্তু সেরকমই হবে যেরকম আসলে 75 মিনিটসে হওয়া উচিত। টোটাল কোশ্চেন তুমি 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে পারবে এরকমই কোশ্চেন হবে, 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে পারবে এরকমই কোশ্চেন হবে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে, আর 10 মিনিট হচ্ছে তোমার কম্পাইলেশনের টাইম। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের অবশ্যই শেষ করতে হবে। সো ভালো প্র্যাকটিস যাদের থাকবে তাদের জন্য সময় লাগবে আসলে 30 থেকে 35 মিনিট বা ম্যাক্সিমাম 40 মিনিট। বাট প্র্যাকটিস ছাড়া যদি প্রথমবার অ্যাটেম্প্ট করতে বসি কোনো একটা প্রবলেম, তাহলে বেশ সময় চলে যাবে সেখানে। প্রশ্ন পদ্ধতি নিয়ে কথা বলবো, আসলে এক্স্যাক্টলি কোন কোন ধরনের প্রশ্নের প্রতি একটু গুরুত্ব দিতে হবে। বারবার গ্রাফের কথা বা ছবির কথা বলছি, সেখানে কি কি জিনিস আছে আগে কি সেই আলোচনাটা সেরে নেব, তারপরে একটা কুইজ দিব? আমার মনে হয় সেটাই ভালো হয়। কুইজটা নিয়ে নিলে ভালো হয়েছে। আগে বলে নিলে। আগে স্যার বলে নেন স্যার, মানে অনেকে তো আগে অ্যাটেন্ড বলে নিই। করতেছে। হ্যাঁ, রেকর্ড যেহেতু হচ্ছে আগে বলে নিই। এক্সামটা সমস্যা নেই, এক্সাম নিয়ে এত প্যারা নিও না। এক্সাম আমি আগেই বলি, তোমরা তো সিএসসি স্টুডেন্ট, একটু আগে নন ডিপার্টমেন্টাল কোর্স নিয়ে আসলাম, ওরা সিটি নিয়ে খুব ভয় পায়। সিটি নিয়ে তো ভয়ের কিছু নেই, 3টা সিটি বেস্ট 2 কাউন্ট হবে, 2টায় প্রেজেন্ট থাকলেই মোটামুটি মার্কস। আর এখানে অনেক দানাই পানাই শেষে মার্কস কাউন্ট হয় কত, 15, তাই না ব্যাপারটা? সো আলটিমেটলি এটা তোমার গ্রেডিং এ মারাত্মক ইফেক্ট ফেলে না,
কুইজকে সবসময় রাখবা ওই লাইট মোডে, দুটো ঠিকঠাক থাকলেই মোটামুটি আমাদের যেরকম হতো, আমাদের ভার্সিটিতে 4টা কুইজ হতো, বেস্ট 3 কাউন্ট হতো। তো 3টায় যদি আমি ভালো মার্কস পেতাম 4 নাম্বারটা আমি অ্যাটেন্ডই করতাম না, আমি যেটা করতাম, বা 3টা ভালো হলে 4 নাম্বারটা একটু লাইট ওয়েট পড়াশোনা করতাম, ওই দিন অন্য সিটি থাকলে সেটা পড়তাম। এটা এটা হচ্ছে ব্যাপার। আমি আশা করি সিটি অনেকেরই হয়তো ভালো মার্কস আছে, আজকেরটা ইজি মোটামুটি 15 বললাম, বাট 10 আপ মার্কস অনেকেই পাবে, 10-এর উপরে অনেকেই পাবে আজকের প্রশ্নে। তোমরা চাইলে পরীক্ষাটা আগে নিয়ে নি, অনেকেই হয়তো পরীক্ষার টেনশনে ওই কথা শুনতে পারবে না, পজ দিয়ে পরীক্ষাটা নিয়ে নিই, তারপরে আমার মনে হয় স্টার্ট করি। হ্যাঁ, সেটা বেটার হবে। হ্যাঁ, আমি 10:15 থেকে শুরু করি, ঠিক আছে? এটাই ভালো। 40-42 জন নেটে আছে, অনেকের আবার নেটে প্রবলেম হতে পারে, পরীক্ষাটা আগে দিয়ে নিই। গুগল ক্লাসরুমে যথারীতি প্রশ্ন। আচ্ছা, লিংক লিস্ট, গ্রাফ এবং ট্রি, এই 3টা পোর্শন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কিভাবে প্রিপারেশন নিব? লিংক লিস্টে কি ধরনের কন্টেন্ট আছে, সিঙ্গেল লিংক লিস্টে কিছু কন্টেন্ট আছে, ডাবল লিংক লিস্টে কিছু কন্টেন্ট আছে। ব্যাপারটা বুঝছো, যে প্রশ্ন তোমার স্লাইডে বা লিংকে আমি দেখাইছি ওই প্রশ্ন পরীক্ষা থাকবে না, এটা লিংক লিস্টের জন্য সত্যি। অর্থাৎ কোন একটা লিংক লিস্টকে ফরওয়ার্ড ইটারেশন করো বা ফরওয়ার্ড ট্রাভার্স করো, একটা লিংক লিস্ট তৈরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত রান করে দেখাও বা প্রিন্ট করে দেখাও, এই প্রশ্ন থাকবে না। লিংক লিস্টের এততম পজিশন এনতম পজিশনে একটা এলিমেন্ট অ্যাড করো, এনতম পজিশন থেকে এলিমেন্টটা ডিলিট করো, লিংক লিস্টকে রিভার্স করো। যেই প্রবলেম গুলো ক্লাসে মানে ব্রিফলি এক্সপ্লেইন করা হয়েছে হুবহু সেই প্রবলেমটা তুমি নাও পেতে পারো, বাট ওটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেম তুমি অবশ্যই পাবে। লিংক লিস্টের যে প্রবলেমটা, এখানে তোমাকে সি প্রোগ্রাম লিখতে হবে, যেই প্রবলেমটাই থাকুক কাইন্ডলি খাতায় লিখতে হবে, অথবা তুমি যদি গুগল ফর্মের ওই টেক্সট লিখে কমফোর্ট ফিল করো টেক্সট বক্সও থাকতে পারে। তবে আমার মনে হয় এই জায়গাটা আমি ফাইল আপলোডের অপশনই রাখবো, কারণ খাতায় লেখাটাই স্টুডেন্টদের জন্য ইজি ওখানে টাইপ করার থেকে, যেহেতু টাইপ বলেই দিলাম। সো একটা মানে স্যার শুধুমাত্র ওই পোরশনটুকুই, এত বড় হবে না, এত বড় হবে না। খেয়াল করো প্রোগ্রামটা বড় হয় কখন, যখন ওখানে অনেক ফাংশন থাকে। তোমরা মনে করে দেখো ল্যাবে বা থিওরি ক্লাসে যখন আমরা আলোচনা করছি, একটা বড় প্রোগ্রামের মধ্যেই ডাবল লিংক লিস্টের যে 10 ধরনের ফাংশনালিটি সবই আলোচনা করা থাকে, বাট এখানে তো এগুলো দেওয়া হবে না একটাও। কথা বুঝতে পারছো? তারপরে সিঙ্গেল একটা ফাংশন লিখতেও তো আমাদের অনেক লাইন কোড লিখতে হয়। এখানে তোমাকে 15-20 লাইনের কোড লেখার জন্য প্রস্তুতি রাখতে হবে। এখানে একটা কোয়ারি আছে স্যার, সেটা হচ্ছে আমাদেরকে হেডার ফাইল, তারপরে আপনার লাইব্রেরি এগুলো অ্যাড করে একদম নোটটা স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে, তবে নোটের জন্য যে স্ট্রাকচারটা বা ট্রির জন্য যে স্ট্রাকচারটা, এটা লিখতে আর কয় মিনিট লাগে? এটা লিখতে 1 মিনিটের বেশি তো লাগবে না, এটা কমন। জি স্যার, মানে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করতে হবে। এটা না বানালে তোমার নিজেরই পরবর্তী ফাংশনটা কোড লিখতে কষ্ট হবে ইমাজিনেশনের মাধ্যমে। কথা বোঝা নাই? জি স্যার। স্ট্রাকচারটা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে এই দুইটা মেম্বার ভেরিয়েবল আছে, তার মানে এইটাকে অ্যাক্সেস করানো যাবে, এইটাকে লাগবে। না লিখলে তুমি এটা হারিয়ে ফেলবে। সো আলটিমেটলি শুধুমাত্র নোট বা ট্রি এর যে স্ট্রাকচারটা ওটা তৈরি করো, আর যে ফাংশনটা দরকার ওই ফাংশনটার মধ্যে যা লেখা দরকার ওটা লেখো। হেডার ফাইল তুমি দিছো কিনা আমার দেখার বিষয় না, দরকার নাই। এগুলো অমিট করলেও চলবে, যেহেতু এই প্রোগ্রাম আমি রান করে দেখতেছি না, জাস্ট রিড আউট করবো। ওই জিনিসগুলো কম থাকলেও কোনো প্রবলেম নেই। অর্থাৎ মেজর এই প্রবলেমটা সুডো কোডের মতো হইলেই হলো। ব্যাপারটা এমন যে ইন্টারফেস ঠিক থেকে যে ফাংশন দরকার ওর মধ্যে যে কাজগুলো দরকার সেটা ঠিক থাকলেই ওকে আছে। দুইটা প্রবলেম থাকবে, সিঙ্গলি থাকতে পারে, ডাবলও থাকতে পারে, অথবা মিক্স আপও থাকতে পারে, আমি জানি না এখন পর্যন্ত। বাট এখান থেকে যে প্রশ্নটা সেট করা হয়েছে এটা সরাসরি প্রোগ্রামিং, সি প্রোগ্রাম রিলেটেড। একটু চিন্তা করে লিখতে হবে যদি তোমার প্রবলেমের ডোমেইনটা বোঝা থাকে। রিয়েল লাইফ প্রবলেম দেওয়া থাকবে। আগেই বলি, প্রবলেমটা এমন হবে না যে একটা লিংক লিস্ট তৈরি করো 10টা নোট বিশিষ্ট এবং সেখান থেকে 2টা অড নাম্বারের নোটগুলোকে প্রিন্ট করো, অথবা কতগুলো ম্যাক্সিমাম নোটটা বের করো, এইসব না। রিয়েল লাইফ একটা প্রবলেম থাকবে, তোমাকে চিন্তা করতে হবে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার একটা প্রবলেম সলভিং এগুলো তো প্রচুর টাইম লাগে স্যার। স্যার এটা তো ভাবার জন্য একটু সময় লাগে স্যার, তারপর কোড লেখার সময়। এটা শোনো, এটা ভাবার জন্য এবং কোড করার জন্য যে সময় দরকার ওই সময় রেখেই করা আছে। টোটালে 7 মার্ক, তার মানে বোঝো 20 মার্কের গুগল ফর্মে, 25 মার্কের গুগল ফর্মে 7 মার্ক মানে কত? 4/1 সময়, অর্থাৎ অলমোস্ট 20 মিনিটের মতো সময় তুমি এখানে পাবা। সো অনেক সময়, 10 মিনিট তুমি ভাবো ভাইবা, বাকি 10 মিনিটে তুমি জাস্ট দুটা ফাংশন লেখো। এর থেকে বেশি সময় এক্সপেক্টেড না, দরকারও হবে না। ব্যাপারটা বোঝা গেছে কিনা? সো সিঙ্গলি লিংক লিস্ট এবং ডাবলি লিংক লিস্টের প্রিপারেশন হবে এরকম। সো এটা হবে একটা জিনিস। পরীক্ষার আগে যদি সুযোগ থাকে
ইন্টারনেট ব্রাউজ করে 2-4টা প্রবলেম দেখে নিও যে এই রিলেটেড কিরকম ছোট ছোট প্রবলেম হয়। আমার মনে হয় আমি এই ক্লাস টেস্টে একটা প্রবলেম দিয়েছিলাম, ওইটা যদিও ওইভাবে রিয়েলিস্টিক না, রিয়েল লাইফের উপরে না, বাট তারপরেও প্রবলেমটা রিয়েল লাইফ কেন্দ্রিকই হওয়ার চান্স বেশি, এটা আমি বলেই দিলাম। দ্বিতীয়ত স্যার, যেহেতু আমরা কম্পাইল করব না, খাতায় লিখবো, তাহলে আমাদের তো মিস্টেক সচরাচর হতে পারে। যদি লজিক ঠিক থাকে তাহলে তো হবে। রাইট, কম্পাইল করার সুযোগ না থাকলে একটা সেমিকোলন, একটা ব্র্যাকেটের ভুল এগুলো ধরি না আমরা। তোমার মেইন লজিক ঠিক রাখো, কোর জায়গাটা ঠিক থাকা মানে প্রোগ্রাম কারেক্ট ধরা যাবে। ঠিক আছে, এগুলো তোমরা বোঝো। আর পুরো কোডটাই লিখতে হবে স্যার? আবার একই কথা ঘুরাই বলতেছে, পুরো কোড লিখতে হবে মানে যেটুকু দরকার ওটুকু তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, পুরো কোডটাকে তুমি যদি হাফে এটা শেষ করতে পারো করো, কিন্তু হাফে এটা শেষ করা যাবে না। হাফ তুমি কি করবা, একটা নোট তৈরি করতে হবে ওইটার জন্য, তাই না? মেম্বার ভেরিয়েবল লাগবে, ওটাকে অ্যাক্সেস করাইতে হবে, ওইটুকু তো করতেই হবে, না হলে তুমি প্রবলেমটা সলভ করতে গুলো দরকার। সো এটা গেল আমার লিঙ্ক লিস্ট রিলেটেড প্রবলেম। গ্রাফ, আচ্ছা ট্রি থেকে আসি। ট্রি এর ট্রাভার্সাল গুলো ইম্পর্টেন্ট, জেনে নিবা। ট্রি এর 3 ধরনের ট্রাভার্সাল আছে, 3 ধরনের ট্রাভার্সাল কিভাবে করে এখান থেকে প্রশ্ন আসতে পারে। 3 ধরনের ট্রাভার্সাল থেকে সরাসরি ছবি দিয়ে এই ট্রিটা ট্রাভার্স করো। এটা বাইনারি ট্রি হতে পারে, বাইনারি সার্চ ট্রি হতে পারে। ট্রি কোন ধরনের ওইটা আমাদের দেখার বিষয় না, বাট ওইটাতে আমাদের প্রি অর্ডার, পোস্ট অর্ডার বা ইন অর্ডার অ্যাপ্লাই করলে কোন অর্ডারের নোটগুলো ভিজিট হবে সেগুলো জাস্ট কমা কমা দিয়ে লিখে দিতে হবে, এমন একটা বিষয় থাকতে পারে। ঠিক আছে, অথবা এই রিলেটেড এরকম একটা প্রশ্ন দিয়ে যে এইটাতে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার করলে কি কি জিনিস, কি অর্ডারে নোটগুলো ভিজিটেড হবে সেই অর্ডারটা লেখো, জাস্ট লিখে দিলেই হবে। এটার জন্য যদি তুমি রাফ করতে চাও তুমি বাইরে রাফ খাতায় রাফ করতে পারো। বিএফএস ডিএফএস দিয়ে প্রশ্ন আসতে পারে। 3 দিয়ে বলা হতে পারে এটাকে বিএফএস দিয়ে ট্রাভার্স করো অথবা ডিএফএস দিয়ে ট্রাভার্স করো। স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে, বাসায় ভালো করে প্র্যাকটিস করবা কিভাবে বিএফএস থাকলে একটা কিউ একে কিউর মধ্যে থেকে একটা একটা করে নোড নিয়ে, অর্থাৎ এমন ভাবে জিনিসটা দেখাতে হবে। দেখো স্লাইডে যখন আমরা দেখাই ওখানে কালার করা থাকে, নোড থেকে এলিমেন্ট যে ডিকিউ হচ্ছে, কিউ থেকে যে ডিকিউ হচ্ছে বা এনকিউ হচ্ছে সেটা স্লাইড বাই স্লাইড আঁকা থাকে। পরীক্ষার খাতে যদি তোমাকে স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটা সলভ করতে হয়, বি কেয়ারফুল, সময় বেশি লাগবে যদি তুমি শর্টকাটে এই জিনিসটাকে দেখাতে না পারো। এমন ভাবেই দেখাবা, কারণ ওখানে কয়েকটা স্টেপে তোমাকে দেখানো লাগবে যে এই স্টেপে এই নোটটা ডিকিউ হচ্ছে, এই 2টা নতুন নোট এখানে এসে এনকিউ হচ্ছে, এভাবে পুরো কিউটা এমটি হওয়া পর্যন্ত আমাদের কাজ দেখাইতে হবে। তো এখানে বেশ কয়েকবার ছবি আঁকা লাগতে পারে, বাট ছবিগুলো সব একই প্যাটার্নের, হয়তো জাস্ট একটা এক্সট্রা নোট আসলো আর একটা নোট ডিলিট হলো, এই আর কি। একই জিনিস তোমাকে 7-8 বার আঁকা লাগতে পারে। তো আলটিমেটলি বিএফএস বা ডিএফএস দিয়ে এরকম প্রবলেম আসতে পারে। বি কেয়ারফুল, স্টার্টিং নোট কি হবে সেটা হয়তো প্রত্যেকের জন্য সেম হবে না, কিভাবে ডিফার করা থাকবে এটা তোমরা বুঝতেই পারো। ডিফার আমি হয়তো করে দিব কোনোভাবে, অর্থাৎ 6 থেকে 7 নোডের যদি একটা গ্রাফ বা ট্রি দেই, ওইখানকার স্টার্টিং নোড এক একজনের জন্য এক এক রকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটার ব্যাপারটা হচ্ছে কেউ কারোটা কাইন্ডলি সলিউশন কপি করতে যায় না, সলিউশন এক একজনের জন্য এক এক রকম হওয়ার সম্ভাবনা আছে। গ্রাফ থেকেও সেম প্রবলেম। স্প্যানিং ট্রি এর ব্যাপারটা ভালো করে মাথায় রাখবা, কিভাবে স্প্যানিং ট্রি তৈরি করে, কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করতে হয়। প্রিমের সলিউশন, ক্রুসকালের সলিউশন ভালো করে দেখবা। প্রিমের ক্ষেত্রেও আমরা ছবি দিয়ে ডিফারেন্ট নোট ডিফারেন্ট জনের জন্য দিতে পারি, যে নোট নাম্বার 1 হবে স্টুডেন্ট আইডি, ওর জন্য স্টার্টিং নোট, স্টুডেন্ট আইডি ওয়াই এর জন্য হবে নোট নাম্বার 2 স্টার্টিং নোট। সো রুটটা ঘোরার সময় ভিন্ন ভিন্ন নোট ধরে তুমি ঘুরবা, বাট দিন শেষে যে স্প্যানিং ট্রিটা বা মিনিমাম স্প্যানিং ট্রিটা দাঁড়াবে ওটা সবার জন্য সেম হবে। অ্যানসার সেম আসবে, বাট ইন্টারমিডিয়েট স্টেপ গুলো সেম হবে না। ট্রিতেও স্যার কোডই আসবে স্যার? হ্যাঁ, ট্রিতে কোড আসবে না, কোড দেওয়ার কোনো, এরপরে আর কোড দিচ্ছি না, কোড শুধুমাত্র লিংক লিস্টে। জি স্যার। ঠিক আছে, ট্রিতে তাহলে সবই কি স্যার ব্রড কোশ্চেন থাকবে, কোনো এমসিকিউ থাকবে না? একটু ব্রিফ ডিসকাশন। আচ্ছা, আরেকটু বলে নিই, ডায়াস্ট্রা অ্যালগরিদমটা ভালো করে দেখতে হবে, ডায়াস্ট্রা সলিউশনটা ভালো করে দেখতে হবে, ডায়াস্ট্রা সলিউশনটা অবশ্যই 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 ভালো করে দেখতে হবে। সেম জিনিস, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, অর্থাৎ কোন একটা নোট দিয়ে বলবো এই নোট থেকে অন্যান্য নোটে যাওয়ার শর্টেস্ট পাথ গুলো খুঁজে বের করতে হবে, ছবি এঁকে প্রবলেমটা সলিউশন করতে হবে। ঠিক আছে, 4 থেকে 5 মার্কের প্রশ্ন হতে পারে এখান থেকে, ডায়াস্ট্রা অ্যালগরিদম থেকে। একটা প্রশ্ন বলে রাখি, ডায়াস্ট্রা অ্যালগরিদমে একটা প্রশ্ন আছে, বলেছিলাম এজ রিল্যাক্সেশন, এই শব্দটার অর্থ কি, এজ রিল্যাক্সেশন মানে কি? ভাই এই প্রশ্নটা হতে পারে, থিওরিতে হয়তো নাও দিতে পারি বা আসলেও এসে পড়তে পারে।
পার্থক্যগুলো জানার চেষ্টা করো। বিএফএস এর সাথে ডিএফএস এর পার্থক্য কি, প্রিমের সাথে ক্রুসকালের পার্থক্য কি, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এই 3 ধরনের ট্রাভার্সালের মধ্যে পার্থক্য কি, সিঙ্গলি এবং ডাবলি লিংক লিস্টের মধ্যে পার্থক্য কি। অন্যান্য লিংক লিস্ট গুলো হয়তো আমরা ক্লাসে দেখাইনি, বাট নাম উচ্চারণ করছিলাম। আর সার্কুলার লিংক লিস্ট কি, প্রায়োরিটি লিংক লিস্ট কি, এদের নামগুলো একটু জেনে রেখো অ্যাটলিস্ট, যে জিনিসগুলো কি হয়তো ভাই প্রশ্ন করতে পারি। গ্রাফের অনেকগুলো নোটেশন আমরা আলোচনা করছিলাম। গ্রাফের ডিগ্রি কি, ভার্টেক্স কি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কি, অ্যাডজাসেন্সি লিস্ট কি, ট্রি এর ক্ষেত্রে সিবলিং কারা, কারা 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 লিফ নোড, কারা প্যারেন্ট নোড, কোনটা রুট নোড, ট্রি এর হাইট কত হতে পারে, ট্রি এর লেভেল কি, স্প্যানিং ট্রি কতগুলো হতে পারে একটা কমপ্লিট গ্রাফে, স্প্যানিং ট্রি এর শর্ত কি, ট্রি হওয়ার শর্ত কি, কোন একটা গ্রাফ আর ট্রি এর মধ্যে পার্থক্য কি। ছোটখাটো প্রশ্নগুলো আসতে পারে, জেনে রেখো, খারাপ হবে না। এটাও বলে রাখি, প্রিমস অ্যালগরিদম আমরা অনেক সময় বলতে পারি যে প্রিমস অ্যালগরিদমও তুমি জানো, তুমি বিএফএস ও জানো, এই দুটার মধ্যে তোমার কি সামঞ্জস্য লাগে বা কি ডিফারেন্স তোমার মনে হয়? ভাই প্রশ্ন হতে পারে তোমাকে আটকানোর জন্য, বলেই দিলাম। তুমি চিন্তা করে বলতে পারো। তখন তুমি যদি প্রিমকে একটু গোছায় বলো, বিএফএস কে একটু গোছায় বলো, তাহলে তুমি ওদের মধ্যে পড়লেও এটার মধ্যে একটা সামঞ্জস্য বা পার্থক্য তোমার চোখে পড়বে। ভাই টেকনিক্যাল প্রশ্ন করার সম্ভাবনা কম, কারণ প্রশ্ন হয়তো কম হতে পারে। ভাই লিংক লিস্ট থেকে কিছু টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে। বলো দেখি একটা সিঙ্গলি লিংক লিস্টকে আমি রিভার্স করতে চাই, কি কি স্টেপ এটা হতে পারে, চিন্তা করে তোমাকে হয়তো স্টেপ গুলো একটু বলা লাগতে পারে। হয় মাঝখানে হয়তো একটু ছোটখাটো মাইনর এরর হলো, সেটা আমি কোঅপারেট করলাম, বাট তোমার একটা সলিড কনসেপ্ট থাকতে হবে এই ব্যাপারে। কিভাবে কোন একটা লিংক লিস্টের ম্যাক্সিমাম এলিমেন্ট খুঁজে বের করো, কিভাবে একটা সিঙ্গলি লিংক লিস্টকে রিভার্স করবো, বের করো। সো আলটিমেটলি এরকম প্রশ্ন আমরা করতে পারি। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট, এগুলো থেকেই প্রশ্ন হবে, এর বাইরে তো আর কিছু নাই, এগুলোই পড়বা ভালো করে, এই আর কি। হ্যাঁ, তো আর কোনো যদি প্রশ্ন থাকে, কি যেন করতেছিল ফেরদৌস? স্যার ওভারল্যাপের টাইম দিবেন কখন? ওভারল্যাপ হচ্ছে কয়জন? আমার হচ্ছে স্যার। স্যার আমারও হচ্ছে। তোমরা কি এই ব্যাচের সাথে না এক ব্যাচের মধ্যে ওভারল্যাপ হলো কি করে, নাকি অন্য ব্যাচের সাথে অন্য কোর্স নিছো? স্যার আমার ম্যাথ হচ্ছে অনলাইন স্কুলের সাথে, অন্য ব্যাচের সাথে অন্য কোর্স আছে স্যার। আচ্ছা, এখন আগে বলো আমাকে, এই যে প্রবলেমটা হচ্ছে ফেরদৌসের নাকি একজন? স্যার আমরা তিনজন। স্যার আমার সালমান ফার্সি। আচ্ছা, সালমান ফার্সি। সালমান কোন ব্যাচের স্টুডেন্ট? স্যার 193। 193 ব্যাচের স্টুডেন্ট, ক্লাস করতেছো 201 এর সাথে? জি স্যার। আচ্ছা, আর ফেরদৌস? স্যার আমি 201 এরই। আর আরেকটা সেটা অফার হয়েছে কোন 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 ইয়ের ব্যাচের সাথে? স্যার 192। 192 এর সাথে। আচ্ছা স্যার আমি হচ্ছে ওইটা ওভারল্যাপ দিতাম, কিন্তু ওই কোর্সের 20 তারিখেই গুগল ফর্ম, 20 তারিখেই ভাইভা, এর জন্য হচ্ছে স্যার এইটা ওভারল্যাপ দিতে। আচ্ছা আচ্ছা, তোমাদের প্রবলেমটা হচ্ছে গুগল ফর্ম নিয়ে, ভাইবা নিয়ে তো প্রবলেম নাই। ভাইবার ডেটটা তো মনে হয় ভাইবা নিয়ে কোনো প্রবলেম নেই, ভাইবার গুগল ফর্ম নিয়ে, গুগল ফর্ম নিয়ে গুগল ফর্মে। আচ্ছা, ওভারল্যাপ হলে ওভারল্যাপের জন্য কিন্তু ভার্সিটি থেকে পরীক্ষার আয়োজন করা হয় আলাদাভাবে পরে, ঠিক আছে? এটা আমি জানি, আর এটা মোটামুটি আমি জানি। আর যদি তোমরা মনে করো যে স্যার আমরা অন্য কোনো টাইমে দিয়ে দিতে চাই, ওভারল্যাপের ওই শীটে নাম তুলে আলাদাভাবে, এটাই চাচ্ছি স্যার, সেটাও করা যেতে পারে। যদি 2-1 জনের সমস্যা থাকে তাহলে আলাদা একটা লিংক নিয়ে আমি 29 তারিখে ভাইবা, তোমাদের 20 তারিখে গুগল ফর্মের পরীক্ষা, 20-এর পরে কোনো একটা দিন আমার সাথে যোগাযোগ করলে আমি পরীক্ষাটা নিয়ে নিব, তাই তো? ব্যাপারটা এরকমই। আচ্ছা ফেরদৌস আর তাহলে এই যে সালমান, দুজন আমার সাথে একটু আলাদাভাবে যোগাযোগ করো, তোমাদের টাইম কোন দিন তোমরা ফ্রি আছো ওইরকম একটা দিন দেখে আমরা 1 ঘন্টার যে গুগল ফর্মের পরীক্ষাটা, ওইটা আরেকটা টেক নেওয়া যায় কিনা ওইটা দেখবো, ঠিক আছে? ওই দিনই কি তোমরা দিতে পারো অন্য কোনো টাইমে, নাকি সেটা প্রবলেম হয়ে যায়? স্যার ওই দিন হচ্ছে ম্যাথের গুগল ফর্ম ভাইবা দুইটা একসাথে, তো তারপরে আবার ডাটা স্ট্রাকচার স্টাফ। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করো, দেখবো না কি করা যায়। আর কোনো বিষয় আছে কারো?
জানার জন্য অন্য কোনো বিষয়? স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা দাও। কন্টাক্ট নাম্বারটা ওই সিআর এর কাছে আছে, এই যে ইয়ের কাছে আছে, জি স্যার আছে। ইমনের কাছে আছে, ফেরদৌসের কাছে আছে, ওদের থেকে নিয়ে নিও। আচ্ছা, আমার মনে হয় এইটুকুই। এটা আসলে সাজেশন না, বাট এটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য যেই যেই জিনিসগুলোকে একটু এমফাসাইজ দিয়ে পড়তে হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো পড়ো ভাইবার জন্য বিশেষ করে, কারণ ভাইবায় অনেক চিপা চাপা থেকে প্রশ্ন চলে আসে। কথা বলতে বলতে কথা টানে এখানে ওখানে চলে যেতে পারে, তোমার নলেজ ডেপথ বোঝার জন্য। গুগল ফর্মের পরীক্ষাটা তো এক ধরনের ইন্টেন্স, কিন্তু ভাইবারটাই কিন্তু, আর বলে রাখি ভাই গুগল ফর্মের ব্যাপারে একটা প্রিকশন, আচ্ছা সরি একটা ফোন আসছিল। গুগল ফর্মের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে মিড পরীক্ষায় কিন্তু এটা আমি খুব বেশি পরিমাণে চেক করি নাই। না আমি কিছু বলি নাই, আমার একটা ফোন আসছিল, এখন বলছি। মিড পরীক্ষার জন্য গুগল ফাইনালে গুগল ফর্মের জন্য একটা প্রিকশন আছে, ভাইবার জন্য একটা প্রিকশন আছে। গুগল ফর্মের প্রিকশনটা হচ্ছে কাইন্ডলি এখানে যে কোশ্চেন গুলো জাস্টিফিকেশন টাইপের হবে, যদি এমন কোশ্চেন হয় যেটা তোমার জাস্টিফিকেশন চাওয়া হচ্ছে, এখানে কাইন্ডলি কেউ কারোটা কপি করো না, যা পারো তাই লেখো। কপিতে এবার একদমই জিরো পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ফাইনালের মার্কিংটা করাটা খুবই কড়াকড়ি করে খাতা দেখার নিয়ম। আমরা চেষ্টা করবো যতটা মডারেট করে দেখানো যায় দেখা যায়, কিন্তু স্টুডেন্টদেরকেও সুযোগ দিতে হবে, যা পারো নিজে লেখো, সেটার উপরে আমি মডারেটেড অবশ্যই মার্কিং করব। কিন্তু হুবহু কপিড কন্টেন্ট দুজনই অ্যাভারেজ মার্ক দাবি করে, এটা হবে না কিন্তু ফাইনালে। সো ফাইনালে আমি রিকোয়েস্ট করবো সবাইকে, নিজে আরেকজনকে দিয়ে দুজনই বিপদে পড়ার দরকার নেই, যারটা সে লিখবো, যতটুকু পারি অতটুকুই জমা দিব, 2 লাইন পারলে 2 লাইনই লিখে জমা দিব। আর প্রত্যেকটা পেজে আগে বলে রাখি, খাতায় যারা আমরা ছবি তুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখবো, প্রত্যেকটা পেজে যার যার স্টুডেন্ট আইডি থাকতে হবে অবশ্যই। মিডে এই ব্যাপারটা আমি খেয়াল করিনি, আমি আগে বলিও নাই, এই কারণে আমি কোনো জায়গায় এটা নিয়ে কোশ্চেন তুলিনি। বাট দেয়ার ওয়ার সেভারেল কেসেস, তোমাদের সেকশনে না হলেও অনেক জায়গা থেকে এরকম কমপ্লেন আসে, স্টুডেন্টরা একজনের কপি আরেকজনকে দিয়ে দেয়, ডক ফাইল বা এই যে ছবি তোলা ইমেজ ফাইল গ্রুপে দিয়ে দেয়, একই ফাইল 5 জন জমা দেয়। টিচারের পক্ষে তো আর এখানে ইমেজ প্রসেসিং দিয়ে বের করা সম্ভব না যে আসলে কোন ছবি কার হাতের লেখা কে দিচ্ছে, হয়তো ওখানে মার্কিং করে ফেলে, অনেকে স্টুডেন্টের উপরে স্টুডেন্ট আইডি দেয় না। কিন্তু বি ভেরি কেয়ারফুল, প্রত্যেকটা পেজে স্টুডেন্ট আইডি থাকতে হবে। স্টুডেন্ট আইডি ছাড়া যদি তুমি কোনো পেজ জমা দাও, অনেকে বলবে স্যার পিডিএফ এ তো আমার রোল আছে, না পিডিএফ এ তুমি রিনেম করে নিতে পারো অনেকে, এটা জাস্টিফিকেশন হবে না। যার যে খাতায় পরীক্ষা নিচ্ছে অবশ্যই ওই খাতার উপরে যার রোল নাম্বারটা, নাম টাম কিছু লেখা লাগবে না, শুধু রোল নাম্বারটুকু অ্যাটলিস্ট উল্লেখ করে দিও প্রতিটা পেজে। দরকার হলে আগেই পেজগুলোতে রোল নাম্বার দিয়ে রেখো, যে পেজে তুমি অ্যান্সার করতে যাচ্ছ। যদি মনে করো সময় নষ্ট হবে, 10টা পেজে পেজ নাম্বার গুলো দিয়ে রাখবা, যাতে ছবি তোলার পরে উল্টো পাল্টা হইলেও সিকোয়েন্স বুঝতে পারি। অনেকে ছবি তোলে, ছবি তোলার সময় তোমরা ক্যামেরা কিভাবে রাখো, হরাইজন্টাল না ভার্টিক্যাল, কোন ওয়েতে রাখো? হরিজন্টাল। এই 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 মানে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে তোলো? ল্যান্ডস্কেপে স্যার। আচ্ছা, তুললে একটা ফরম্যাটই সবাই ফলো করবা, ল্যান্ডস্কেপ করলে মানে পুরো পিডিএফটাই যেন ল্যান্ডস্কেপে হয়, পোর্ট্রেটে করলে পুরোটাই যেন পোর্ট্রেটে হয়, মানে দুইটা মিক্স করলে কিন্তু স্যারের জন্য দেখা খুবই সমস্যা। অনেকের ইমেজ 90 ডিগ্রি 180 তে রোটেট হয়ে থাকে, পিডিএফ এ কিন্তু এই প্রত্যেকটা অনেক সময় স্যার ফোনে অটোমেটিক হয়ে যায়, তখন আবার করতে হয়। আচ্ছা, ফোনে একই অ্যাঙ্গেলে ধরে ছবি তুললে এটা হবে না। ফোনটায় যেই পার্সপেক্টিভে আমি বললাম তো, যে ল্যান্ডস্কেপে হলে পুরো 10টা পেজই ল্যান্ডস্কেপে তোলো, নাহলে পোর্ট্রেটে তোলে তুমি পোর্ট্রেট সরাসরি ইয়েতে তোলো। অর্থাৎ যেন এমন না, হ্যাঁ ম্যাক্সিমাম ঠিকই থাকে, বাট কয়েকজন ইমেজের কোয়ালিটি অনেক সময় খুবই খারাপ হয়। সো ভালো কলম দিয়ে লিখে ঘরে আলো বাতাস আসে এমন একটা জায়গায় ছবি তুলবা, লাইট যেন জ্বালানো থাকে, ছবি যেন স্পষ্ট হয়। অস্পষ্ট ছবিতে কিন্তু মার্কস কাটা যায় অনেক সময়, কিছুই পড়া যাচ্ছে না, ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছে, ফ্ল্যাশের কারণে লেখা কিছুই বোঝা যাচ্ছে না। সো ছবি তুলে অ্যাটলিস্ট একবার ছবিটার দিকে তাকাইও যে ছবিটা ঠিক হলো কিনা। হ্যাঁ, যদি সময় থাকে
এটা একটা রিচেক দেওয়ার সুযোগ থাকে। এই হচ্ছে একটা বিষয় গেল। আর ভাইবার জন্য আমি একটা শিডিউল তৈরি করে দিব। 20 তারিখে ভাইবা, তো ইনশাল্লাহ কালকে আমি শিডিউলটা তৈরি করে পাঠিয়ে দিব। অর্থাৎ সবার একই টাইমে, ভাইবা তো 29 তারিখ, যাই হোক ওই ভাইবার আগে একটা শিডিউল পাবা। সবার এট এ টাইম জুমে থাকার দরকার নাই। প্রথম 1 ঘন্টায় যদি আমি 10 বা 15 জনের ভাইবা নিতে পারি, ওই 15 জনের নামের পাশে আমি রোল নাম্বার ওই টাইম দিয়ে দিব, যে ফর এক্সাম্পল 10টা থেকে 11টা যদি এই টাইমে পাই, 10টা থেকে 11টা হচ্ছে রোল নাম্বার এত থেকে এত ভাই আসবে, 11টা থেকে 12টা 21 জন, যাতে 3 ঘন্টার মধ্যে ভাই আমি থাকলেও সবাইকে 3 ঘন্টা ওয়েটিং রুমে বসা না লাগে। তোমার জন্য যে অ্যাসোসিয়েটেড স্লট, ওই স্লটের 1 ঘন্টার মধ্যে যে কোনো এক টাইমে তোমাকে ডাকা হবে, ওই 1 ঘন্টা তোমাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েটিং রুমে থাকলে খুব একটা নেট নষ্ট হয় না, প্রবলেম হবে না। ইন কেস তুমি তোমার ওয়েটিং রুমে থাকাকালীন সময় নেট চলে গেল, প্রবলেম হলো, শুধু ওই ক্ষেত্রে তুমি স্লটটা চেঞ্জ করলেও করতে পারো। এটা 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 ইয়ে না, খুব একটা অ্যাপ্রিসিয়েটেড না। নিজের স্লট আমি এটা সবসময় মেনটেন করি, কারা স্লটের মধ্যে পরীক্ষা দিচ্ছে, কারা পরবর্তী স্লটে এসে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। যারা স্লটের পরবর্তীতে এসে প্রশ্ন অ্যাটেন্ড করতে আসবে তাদের জন্য কোশ্চেন একটু হার্ড হবে, স্বাভাবিক। ওই লিস্ট আমি নিয়েই বসি। তো এটা মেনটেন করলে নিজের স্লটে এসে পরীক্ষা দিলে ইট ইজ গুড, ইট ইজ দ্য বেস্ট। এই গেল একটা ভাইবার বিষয়, গুগল ফর্মের বিষয়। আর তেমন কিছু নাই, মোটামুটি ইনশাল্লাহ বাকি সবকিছু ডিসকাসড হয়েছে। আর যদি কোনো কোশ্চেন কোয়েরিজ থাকে তাহলে শুনবো, নাহলে ছেড়ে দিব আজকে। সাকিব, আর কোনো ইস্যু আছে? না স্যার, ছেড়ে দিতে পারেন স্যার। আচ্ছা, তো ঠিক আছে, কোর্স তো মোটামুটি শেষ। ইনশাল্লাহ ভালো লাগলো তোমাদের সাথে কোর্স করে। আর আপনাকে পুরো কোর্স করলাম, দেখলাম না এখনো। স্যার কোশ্চেনটা একটু ইজি করেন স্যার, ফাইনাল কোশ্চেন স্যার। মিড তো অলরেডি খারাপ হয়ে গেছে স্যার। হ্যাঁ, মিড অনেকের খুব ভালো হয়েছে। কুইজ তো আজকে দেখলাম বাম্পার, সবার খুব ভালো হয়েছে অনেকের। হ্যাঁ, অনেক স্যার আজকে কোশ্চেন স্যার সহজ ছিল স্যার কুইজে। আর এইরকম কোশ্চেন করলে তো ভালোই হয় স্যার। আজকে মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ, এত সোজা হবে কিনা সেটা গ্যারান্টি দিই, বাট প্র্যাকটিস করলে, যেমন একটা গ্রাফ নিয়ে তুমি যদি একটু মিনিমাম স্প্যানিং ট্রির জন্য প্রিম প্র্যাকটিস করো, জাস্ট 2টা ডিফারেন্ট গ্রাফ নেট থেকে নামে প্র্যাকটিস করবা, কনফিডেন্স চলে আসবে। প্রিম ক্রুসকাল দিয়ে 2টা প্র্যাকটিস করবা, কয় মিনিট লাগে? 10 মিনিট 10 মিনিট 20 মিনিট লাগবে প্রিমের পিছনে, 20 মিনিট লাগবে ক্রুসকালের পিছনে। ট্রাভার্সাল থেকে কোনো কোশ্চেন আসতে পারে স্যার, যে এটা এই থেকে স্যার ওই আমরা করি না রুট থেকে প্রথমে রুট প্রিন্ট করি, তারপর লেফট রাইট এরকম। হ্যাঁ, আমি তো বললাম এগুলো কি আসতে পারে? হ্যাঁ, অর্ডার গুলো আসতে পারে, আসতে পারে, অবশ্যই আসতে পারে। ওকে স্যার, ঠিক আছে, আসতে পারে। আজকে আমি এমসিকিউ টাইপ দেখে আমি দেই নাই, ক্যালকুলেশনের ব্যাপার আছে, বাট ওখানে কিন্তু আসতে পারে। সো ওই ব্যাপারটাও একটু দেখে রাখতে হবে। তো এইগুলো জাস্ট এই কয়েকটা গ্রাফ নিজেরা একে বাসায় প্র্যাকটিস করবা, দেখবা কনফিডেন্স চলে আসছে, খারাপ হবে না ইনশাল্লাহ, ভালোই হবে সবার জন্য। দোয়া থাকলো। আর একটা কোশ্চেন আছে স্যার, ওর প্রবলেম হচ্ছে আমি অনলাইন থেকে ইন অর্ডার পোস্ট অর্ডার ট্রাই করছি, তো ওদের সাথে অ্যানসার অনেক সময় ডিফার করে, কিন্তু আমার মনে হয় যে আমারটা ঠিক আছে। না, তোমার ঠিক থাকলে ঠিক আছে, ঠিক আছে। অনলাইনে সব যে ঠিক তা ঠিক না। অথেন্টিক সাইট থেকে তুমি ভালো অ্যানসার করা যায়, মানে অবজেক্টিভে অ্যানসার করা যায়। অ্যাডজাস্ট করলে দেখা যাচ্ছে অনেক অধিকাংশ মিলছে ওদের সাথে, দুই একটা একদম মিলে না। টিউটোরিয়ালস পয়েন্টে যাও, কোড শেপে গেলে কোড শেপের কিছু সলিউশন পাবা। কোড ফোর্সেস যাও, গিক্সে যাও, এদের ভালো, এরা অথেন্টিক সাইট, অনেক বছর ধরে এরা আছে। এখানে যে প্রবলেম গুলো আছে বা এদের যদি কোনো এমসিকিউ সেট থাকে ওইখানে সলভ করে দেখো, 2-4টা মিললে বুঝবা যে তোমার প্রসেস ঠিক আছে, বাকিরা ভুল। কনফিউজড হবে না, ঠিক আছে? জি স্যার, কনফিউজড হওয়ার দরকার নেই। আচ্ছা, তো ঠিক আছে। আপনি কি ওপি কোর্স নেন? ওপি তো একবার নিছিলাম, এরপরে আর নিচ্ছি না ওপি। এবার পাই নাই, ওপি পাওয়া কঠিন তোমাদের ভার্সিটিতে এখন। ওপি ভালো টিচাররা নেন, সমস্যা নেই, ওপি বেশ ভালো টিচাররা নেন। নেক্সট সেমিস্টারে অ্যালগরিদম যদি দেয়, অ্যালগরিদম পাইতে পারি। অ্যালগরিদম দিবে না স্যার, কারণ হচ্ছে স্যার ওপি অনেকগুলো সেকশন হবে, ওপি দিবে মনে হচ্ছে। আচ্ছা, আমি ওপি নিতে অত স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি ডাটা স্ট্রাকচারের পরে অ্যালগরিদমই নিতে পছন্দ করব। স্যার অ্যালগরিদম অফার করে নাই স্যার নেক্সট সেমিস্টারে। আচ্ছা, তোমাদের করেনি হয়তো, আরো করে নাই স্যার। ও, অ্যালগরিদম অফারই হয়নি? অফারই হয় নাই স্যার গত নেক্সট সেমিস্টার। আচ্ছা 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 আচ্ছা, আমি নিজেও জানি না আসলে কোর্স কি পাবো, তোমরা তো বুঝলাই। অ্যালগরিদম আমি চাই, হয়তো অফার না হলে দিবে না। গ্রাফিক্স নেই, গ্রাফিক্সও এখন মাঝে মধ্যে অফার হয় না, অপশনাল কোর্স। 4th ইয়ারে সবসময় গ্রাফিক্স নিতাম, ডেটা কমিউনিকেশন নিতাম। আমার
রিসার্চের এরিয়া হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, ওইটা নেই থার্ড ইয়ারে। আর ফার্স্ট ইয়ারের দিকে যখন আসি তখন একটু রিল্যাক্সের কোর্সগুলো নিতে চাই, যেমন তোমাদের প্রোগ্রামিং রিলেটেড যেগুলো, স্ট্রাকচার প্রোগ্রামিং, এদিকে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো নিতে ভালো লাগে। তো দেখি কি পাই, ইনশাল্লাহ দেখা তো হবেই। ভার্সিটি খোলা থাকলে আমার রুমে দাওয়াত সবার, চা খাওয়াই দিব না আসলে। আর এই আর কি। আর এমনিতে কোনো প্রয়োজন হলে অবশ্যই নক দিও, কোনো সমস্যা নাই। সিআর এর মাধ্যমে হোক অথবা গুগল ক্লাসরুমে হোক, কোনো প্রয়োজন বোধ করলে কোর্স শেষ হলেও নক দিতে পারো। আই এম অলওয়েজ অ্যাভেলেবল। ইনশাল্লাহ সবার সাথে যোগাযোগ থাকবে। ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে আজকে ছেড়ে দিই, আমার মনে হয় অন্য ক্লাস থাকলে ওটা সময় হয়ে গেছে। জি স্যার, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। এখানে সবাই প্রেজেন্ট। ওকে, অবশ্যই দোয়া থাকলো, দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।